গতকালকে রাতের ভিডিওতে আমি যে কমেন্টগুলো এসেছে তার মধ্যে একটা কমেন্ট আমি নিয়েছি এবং তার উত্তর আমি কিছুটা কমেন্টে লিখেও দিয়েছি, কিন্তু সবসময় লিখে অতটা মনের ভাব বোঝানো যায় না। তা চলো এই কমেন্টটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং যে কমেন্ট করেছে পায়েল দাস তাকেও আমি উত্তরটা দেব অবশ্যই ভদ্রভাবে। যখন কমেন্টটা করেছে তখন তো উত্তর দেওয়া আমার জরুরি না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা সকলকে। নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও বিন্দাস আছি। তাই পায়েল দাস কমেন্টে লিখেছে, আপনি যাই বলুন মন্দিরা আপনার যাওয়াটা ঠিক পছন্দ করছে বলে মনে হচ্ছে না। এটা তোমার একদম ভুল ধারণা। কারণ সোমনাথের বাবা আমাকে হোয়াটসঅ্যাপে কার্ড পাঠিয়েছিল, কিন্তু ফোন করেছিল মন্দিরা। সোমনাথ দুজনে মিলেই আন্টি এসো আন্টি এসো অনেকবার আমাকে ফোন করেছে। এবং আমি যাওয়াতে ওর শ্বশুর শাশুড়ি, ওর ননদ, মন্দিরা, সোমনাথ প্রত্যেকেই খুশি ছিল। খুব আড্ডা মেরেছি আমরা সারাদিন। খাওয়া দাওয়ার আগে পর্যন্ত আড্ডা মেরেছি, প্রচুর আড্ডা মেরেছি। সব কিছু ক্যামেরা হয় না। আর সব থেকে বেশি আড্ডা হয়েছে সব কিছুর মাঝখানে মন্দিরা ফোন নিয়ে ওয়েব সিরিজ করছে, এবং সেটা আমি ভিডিওতে বলেছিও। এবং এমনিতে অনেক রকমভাবে এই ওয়েব সিরিজ নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি, এবং ওর ননদও সেটায় অংশগ্রহণ করেছে যে না, আমারও একসময় এরকম, আমি রাত্রে দেখি, আমি সারাদিন কাজকর্ম সেরে রাত্রে দেখি। তা তুমি যে ব্যাপারটা বলছো জানি না তোমার কি দেখে মনে হয়েছে আমার যাওয়াটা মন্দিরা পছন্দ করেনি। প্লাস কালকে যখন আমি চলে আসি তখন জানি না ক্যামেরাতে কতটুকু ধরেছি, সোমনাথ মন্দিরা দুজনেই বলছিল যে থেকে যাও আন্টি। আমি যখন ওর শ্বশুরকে বুঝিয়ে বলেছি, উনি তখন বলেছে ঠিক আছে, মেয়ে যখন আছে তাহলে শনিবারে কিন্তু আসতেই হবে। কিন্তু মন্দিরা সোমনাথ ওই মেয়ে আছে বলে আমাকে ছাড়ছিল না, বলে ও একা থাকতে পারবে, বড় হয়ে গেছে। আমি বলছি না, একা থাকতে পারে, কিন্তু আমি তো বলে আসিনি। বলছে আন্টি তুমি পাশের ঘরে শুয়ে পড়বা, কোনো অসুবিধা নেই, তুমি পাশের ঘরে শুয়ে পড়বা, আমরা এই ঘরে থাকবো। অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে, আমি থাকিনি। আর মন্দিরা দেখো, আমি কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্টার ছিলাম সোমনাথের। মন্দিরা এখন সংসার করছে, সোমনাথের সঙ্গে আছে, মন্দিরাকে ভালোবাসা, যতটুকু স্নেহ করা সবটাই করছি। সোমনাথের জন্যই মন্দিরা আমার ভালোবাসা পাচ্ছে, সেটা মন্দিরাও জানে। আমার বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম আমি সোমনাথকে, এবং বলেছিলাম মন্দিরাকে সঙ্গে নিয়ে এসো। সোমনাথ বলল ঠিক আছে, তুমি মন্দিরাকেও বলো। আমি মন্দিরাকে ফোন করে বলেছিলাম, বলেছে ঠিক আছে, আমি সোমনাথের সঙ্গে আলোচনা করে দেখি, তারপরে তোমাকে জানাবো। আর অবশ্যই নিমন্ত্রণ খেতে তো আমি ভালোবাসি, অবশ্যই যাবো আন্টি, কিন্তু ডেটটা আমি বলেছিলাম, ডেটটা তোমরা আমার ছুটির দিন দেখে করবা। বললো ঠিক আছে। একটা মানুষ একজনের বাড়িতে গেলে, দেখো আমি একজন বয়স্ক মহিলা, আমার কার সঙ্গে খাটবে? নিশ্চয়ই সোমনাথের বাবা মার সঙ্গে। আর হ্যাঁ, আড্ডা সারাদিন মেরেছি, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে, ওরা তো ব্যস্ত, ওদের বাড়ি তো কাজ। বেশিরভাগ সময় আমি মন্দিরা সোমনাথ থেকেও বেশি ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু বেশি আড্ডা মেরেছি। খাওয়া দাওয়ার পরে মন্দিরা এই বাড়িতে চলে এসেছিল। খাওয়া দাওয়ার পরে মন্দিরা সোমনাথ এই বাড়িতে চলে এসেছিল, ওদের একটু রেস্টের প্রয়োজন, ওরা ওদের মতো রেস্ট নিয়েছে। আমরা এই ঘরে একটু আড্ডা টাড্ডা মেরে আমি যখন বাড়ি চলে আসবো তার আগে গেছিলাম ওদের সঙ্গে দেখা করতে। আমি কিন্তু কোথাও, আর দেখো সারাদিন একটা মানুষ হাহা হি হি করে থাকতে পারে না, সারাদিন একটা মানুষ হাহা হি করে থাকতে পারে না। আর ওয়েব সিরিজের মধ্যে ও ডুবে থাকে, ওর মুডটা তখন ওইদিকে। আমি কালকে বলেছি যে দেখো, তোমার ব্লগের দিকে ধ্যান কম দিচ্ছ, তোমার ওয়েব সিরিজ তোমাকে কতটা ক্ষতি করছে আমি জানি না, তবে আমার মনে হচ্ছে তোমার ব্লগের ইফেক্ট পড়ছে। বোঝাতে পারলাম কিনা? তারপরে লিখেছো, একজন মনে হচ্ছে না, একজন গেলে ওরকম বিরক্তিভাব কেউ দেখাতে পারে না। বিরক্তিভাব কোথায় তুমি বিরক্তিভাব দেখলে? আমি বুঝতে পারলাম না। এরকম বিরক্তিভাব কেউ দেখাতে পারে? মন্দিরাকে যত দেখি অবাক হয়ে যায়, কেউ গেলে তার সাথে কথা, গল্প, হাসি, কত কিছু হয়। আর ওর চোখ ও মুখ পুরো বিরক্তিকর ভাব, পুরো স্পষ্ট। কি ঠিক বললাম তো? না, তুমি ঠিক বলনি। আমি যতক্ষণ ছিলাম, যতক্ষণ আমরা আড্ডা ইয়ার্কি মেরেছি, কোনো বিরক্তি প্রকাশ হয়নি। বরঞ্চ
সোমনাথের বাবা যে কথা বলে সবার আগে হাসে মন্দিরার শাশুড়ি, তারপরে মন্দিরা হো হো করে প্রাণ খুলে হাসে। ওরা যখন একসঙ্গে সবাই বসে না, সেই আলোচনার মধ্যে একটা প্রাণ খোলা হাসি থাকে। মন্দিরার ভিডিওর স্টার্টিংটাই হয়তো দেখেছো চা খাওয়া নিয়ে, মানে এই যে ছোট কাপে চা খায় তো, তা আমি বলছি যে এই এত সুন্দর চাটা, ফ্লেভারটা খুব সুন্দর। আমি দুধ চা খাই না, চিনি ছাড়া খাই। এত সুন্দর চা হয়েছিল, আমি বলছি মন্দিরে এইটুকু চা দিলেও আমার এতে নেশা হয়নি। তখন মন্দিরা হাসতে হাসতে বলল, ও মা তাড়াতাড়ি বড় কাপে চা দাও, নইলে এক্ষুনি টাইটেল থাম্বনেলে হবে যে মন্দিরার শাশুড়ি আমাকে ছোট্ট একটা কাপে চা দিয়ে অপমান করলো, বলে হেসে গড়িয়ে যাচ্ছিল। তা জানি না। আর একটা কথা, আমিও সবসময় ওই হাহাহি সব কিছুতে আমারও ঠিক পছন্দ না, আমার কোথাও মনে হয়নি যে আমি যাওয়াতে মন্দিরা বিরক্তি প্রকাশ করছিল, বরঞ্চ আমাকে আটকানোর জন্য সব থেকে মন্দিরা বেশি চেষ্টা করেছিল। এবং আগামী শনিবার আমাকে বললো পৌঁছে ফোন করো। আমি রাতে যখন পৌঁছে যখন ফোন করি তখন বলছে আন্টি ভালোভাবে পৌঁছাতো তো? আমি বলছি হ্যাঁ। বলছে থাকলে না রাতে খুব আড্ডা হতো। আমি বলছি হ্যাঁ, রাতে আড্ডা দিই আর তোমার ওয়েব সিরিজ বন্ধ হোক। অ্যাকচুয়ালি কি, ও যে ওয়েব সিরিজগুলো, পুলিশ ফাইলগুলো দেখছে না, কাজের ফাঁকে ফাঁকে দেখে। যখন প্রথম দেখা শুরু হয় তখন ওই ধরনেরই নেশা হয়। এবং এমনকি ওর শ্বশুরকে বলতে, বাবা তো ওর শ্বশুর মাঝে মাঝে বলে কি এত দেখো সারাদিন, ভাল লাগে দেখতে। ও আবার বলছে বাবা তোমাকে প্যাক মেরে দেবো, তুমি সারাদিন পুজো করবা আর মাঝে মাঝে দেখবা। ও একটুখানি মানে শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে ইয়ার্কি দেখি মারে, এবং সেটা নিয়ে খুব হাসাহাসি হয়। তোমরা যেটা ভাবছো সেটা ভুল কথা। কারণ আমি যদি কোনো মতে কোথাও গিয়ে দেখি কেউ আমাকে বিরক্তি প্রকাশ করছে, আমি নিজে থেকে আস্তে সরে আসবো। আজকে মন্দিরার শ্বশুর বাড়ির লোক, এর আগেও আমি ওদের সঙ্গে গেছি দাদা বৌদির সময়, এখন তো না হয় শ্রাদ্ধের সময় মন্দিরার মাসি হয়ে গেছিলাম, তার আগে কিন্তু আমি দাদা বৌদি হিসেবে সোমনাথের বাবা মার কাছে গেছি। এবং আমার মেয়েকে নিমন্ত্রণ করেছিল হচ্ছে ঝুলন না রাজযাত্রায় করেছিল, মেয়ে গেছিল, কিন্তু গিয়ে প্রসাদ দিয়ে পরে যখন প্রসাদ বিতরণ হয় তখন ছিল না। তা আমার সঙ্গে যতবার দেখা হয়েছে ততবার ওই আমাদের সোমনাথের বাবা ততবার বলেছে বড় মার উপরে কিন্তু আমি খুব রেগে আছি। কালকে আমাকে বলেছে বিয়ান ফোন নাম্বার দেন তো আমি একটু কথা বলি। আমার কাছে ফোন নাম্বার নিয়ে বড় মেয়ের সঙ্গে কথা বলেছে। তোমরা যদি কেউ সোমনাথের বাবা মার সঙ্গে দেখা করতে যাও, দেখবে আন্তরিকতার কোনো একটু খামতি নেই। আর ওই অনুষ্ঠানটা হচ্ছে সোমনাথের বাবা মা করে, মন্দিরা কিন্তু নয়। এবং ওখানে যা কিছু দায়িত্ব সব কিছু ওনার নিজের, ওনারা দুজন করে, সবাই ওকে সহযোগিতা করে, মন্দিরা সোমনাথ সঙ্গীতা সহযোগিতা করে। কিন্তু মন্দিরা ভেতরে ঢুকে করতে পারে না রান্নাবান্না, কারণ সে এখনো দীক্ষা নেয়নি। আমি বললাম সোমনাথ যখন দীক্ষা নিতে রাজি হয়েছে, তুমি আর বাগড়া দিও না, তুমিও নিয়ে নাও। তা ওরা খুব তাড়াতাড়ি বেলুর মঠে যাবে, সেটা নিয়ে আমার সঙ্গে কথা হলো যে আন্টি আমার ভিউয়ার্সরা অধিকাংশ বলছে যে রামকৃষ্ণ মিশনে নাও, ওদের কোনো অত মানা টানা নেই। আমি বললাম দেখো রামকৃষ্ণ বেলুর মঠ দুটোই ভালো, তবে বেলুর মঠে একটু নিয়মকানুন বেশি। তবে তোমার উপর নিয়মকানুন মানবা কতটা না মানবা, সাংসারিক জীবন হিসাবে সবটা তোমার উপর নির্ভর করে। এবার হয়তো খুব তাড়াতাড়ি ও দীক্ষা নিয়ে নেবে। আর তুমি যেটা বলেছো সেটা একদমই ভুল, তোমার ধারণা ভুল। এরপরে আজকে আমি টিনুকে নিয়ে কয়েকটা কথা বলবো। কারণ আজকে টিনুর ভিডিও দেখলাম যে সেখানে সে কোর্ট থেকে এসে বলল যে সে তার উকিল পরিবর্তন করবে। কেন? উকিলে কি অসুবিধা হলো? যে উকিলে তুমি করো আর যাই পরিবর্তন করো না কেন, আইন তো উকিল তৈরি করবে না, আইনের মতো চলবে। আজকে তোমার এসে মনে হচ্ছে যে তুমি মিউচুয়াল ডিভোর্স করবে। কেন প্রথম দিন মনে ছিল না? প্রথম দিন 3 মাস পরে যখন তুমি 498A কেস করলে, তাহলে কি করে এখন সন্দীপ তোমার সঙ্গে মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়ে যাবে হট করে? তাকে হ্যারাস করলে, তোমরা বাড়ির প্রত্যেকে কোর্টে গিয়ে হাজির হলে প্রথমবার, তাকে 3 ঘন্টার জন্য রিজার্ভ রুমে রাখলে, সেটা নিয়ে বেশ পায়ের ওপরে পা তুলে বললে কিতনি আদমি থির, সব কিছু ফুস হয়ে গেল। আগে ভাবনি যে আইনের কাছে গেলে উকিলে পয়সা নেবে?
আগে ভাবনি যে বাপের বাড়িতে এসে থেকে ব্লগিং করে বাবা মার গোষ্ঠীকে খাওয়াতে হবে? আগে ভাবনি যে ফোকলা তোমাকে ব্যবহার করার জন্য নিচ্ছে? এসব ভাবনি, তাই না? এখন খুব চিন্তা হচ্ছে। শ্বশুর বাড়ির গয়নাগুলো এনেছিলে, মিথ্যে কথা কেন বলেছিলে? বন্ধুরা, আমি আগে প্রমাণ করে দিয়েছি যে ওই বেলকুড়িটা যেটা টিনু পড়েছিল সেটা ওই চিত্তরঞ্জনের থেকে, যে চিত্তরঞ্জন না, দুর্গাপুর থেকে যে এক ভদ্রমহিলা এসেছিল ওদের বাড়ি, ও একদিন ভিডিওতে দেখিয়েছিল যে তার অর্ডিনারি কানের দুল নেই। সেটা শুনে তিনি এই বেলকুড়িটা তাকে উপহার দিয়েছিল। বেলকুড়িটা পালিশ, একটা লোকাল দোকান থেকে, পাতি দোকান থেকে পালিশ করে এনে সেনকো জুয়েলার্সের ব্যাগে ঢুকিয়ে সেটাকে ফোকলার হাতে দিয়ে ভ্যালেন্টাইন ডেতে গিফট নিয়েছিল। প্রমাণ করে দিয়েছি। তারপরে আর বেলকুড়িটা পরেনি সে। কিন্তু সেই বেলকুড়ি দেখো টিনুর মায়ের কানে, এখানে দেখো এই কানের দুলটা চিনতে পারছো? এটা টিনুর কানের দুল। টিনু খুলে রেখেছে, সেটা ওর মা পড়েছে। এই কানের দুলটা কিন্তু সন্দীপদের বাড়ির কানের দুল। হ্যাঁ, তোমরা এবার বলতে পারবে যে ওদের বাড়ির, ও তো ওই বাড়ির বউ ছিল, ওই সোনায় তার অধিকার আছে, বলে আনেনি কেন? অস্বীকার কেন করলো? ও যদি গয়নাগুলো এনে থাকে, লুকিয়ে কেন আনলো? বলতেই পারতো আমার জিনিস, এটা আমি নিয়ে যাব। তাহলে ওর মাই বা কেমন ধরনের বেহায়া যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে চুরি করে আনা জিনিসগুলো তার মধ্যে একটাবার ও পড়েছে। আর ওই গয়নাগুলো তোর মাই এনেছিল। ওর মাই আগের দিন, যেদিন রাতে চলে আসবে সেদিনই ওর মার কাছে ওটা সরিয়ে দিয়েছে। আগের দিন বিকেলে ওর মা গিয়ে কৃষ্ণনগরে ওই ব্যাগটা রেখে পরের দিন ওকে এসে নিয়ে গেছে। আজকে সব কিছু মানুষের কাছে জল হয়ে গেছে। তুমি যে কত ভালো মেয়ে সবার কাছে প্রমাণ হয়ে গেছে। সন্দীপ তোমাকে জ্বালা দিত, সন্দীপের কাছে জর্জরিত হয়ে তুমি এসেছো। ডিভোর্স অবধি অপেক্ষা করতে পারতে না, অমনি উঠে গেলে ফোকলার কোলে। আর ফোকলা এমনই একটা ছেলে, ওখান থেকে তোমার নিস্তার নেই। টাকা খরচ হচ্ছে। নিশ্চয়ই ফোকলা বলেছে যে এত টাকা খরচ করা যাবে না উকিলের পেছনে। মিউচুয়াল ডিভোর্স চাইছো, সেই প্রস্তাব দিয়েছো। সন্দীপ যদি ডিভোর্স দিতে রাজি না হয় কি হবে? অনেক চেষ্টা তো করলে সন্দীপকে হাজতবাস করানোর, তোমার দালালকে দিয়ে সন্দীপের বাবাকে, মাকে, রিজার্ভ রুমেরটাকে জেল খাটানো বললে, হাজতবাস বললে, খিল্লি উড়িয়েছিলে। বাড়িতে এসে পায়ের ওপর পা তুলে কত তেজ দেখিয়েছিলে। তোমার বাবা অরিন্দমকে অবধি জেলে ভরতে চেয়েছিল, মানে রিজার্ভ রুমে ভরতে চেয়েছিল। সব দম ফুরিয়ে গেল। এত তাড়াতাড়ি দম ফুরালে চলবে? 498 কেসটা আগে তোলো, তারপরে তো তোমার সঙ্গে মিউচুয়াল ডিভোর্স। সন্দীপ, তুমি কি ভেবেছিলে? তুমি যদি ছেড়ে আসার পরে সন্দীপ মুখ থুবড়ে পড়বে, সন্দীপ উঠে দাঁড়াতে পারবে না, তুমি 498A কেস দিয়ে সন্দীপকে জেলে ভরে দেবে? দেশে আইন আছে, আইন ভঙ্গ করছো তুমি। দেখো, তুমি ফোকলাকে বিয়ে করেছো, এটা আমরা সবাই জানি। ফোকলার নামে সিঁদুর পড়ছে, এটাও জানি। কিন্তু শুধু তুমি আইনের কাছে সেফ থাকার জন্য তুমি বলেছ যে আমি সন্দীপের সিঁদুর পড়ছি। সন্দীপের সিঁদুর তো সেদিনই তোমার মাথা থেকে উঠে গেছে, যেদিন তুমি ওর বিরুদ্ধে কেস করেছো, ওকে জেল খাটাতে চেয়েছো। তুমি ওর বাড়ি থেকে জিনিসপত্র রিকভারি করে নিয়ে এসছো, সেখানে তোমার বাবাকে দিয়ে সন্দীপকে মার খাইয়েছো, সন্দীপকে অকথ্য গালিগালাজ করিয়েছো, সন্দীপের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস এনেছো। তাহলে এগুলো করার আগে মনে ছিল না, তাই না? বড্ড তাড়াহুড়ো, তাই না? ডিভোর্স না পেলে ফোকলাকে নিয়ে একদম অন ক্যামেরায় ঘুরতে পারছো না, তাই না? বড্ড তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি হলে চলবে না মামুনি। অন্যায় করেছো। প্রথমে তুমি একতরফা কেসের অ্যাপিল করেছিলে, একতরফা ডিভোর্সের অ্যাপিল করেছিলে। একতরফা ডিভোর্স হয় একতরফা ডিভোর্স? যেখানে দুজনে মিলে তোমরা বিয়ে করেছিলে, একতরফা ডিভোর্স কি করে হয়? তাও আবার দুটো
উকিলকে না জানিয়ে তোমরা নিজেরা একটা ডেট করে নিয়েছিলে না, দুটো ডেট ভেবেছিলে, লাস্ট ডেটটাও চুপিসারে করে নিয়ে ডিভোর্স করবে। তোমার কোন উকিল বোকা গাধা সে তোমাকে বুঝিয়েছিল যে আমাকে এত টাকা দাও, আমি ডিভোর্স করিয়ে দেব? এটাও হয়। আইনের যারা কাজ করে উকিল সবাই যে সৎ তাও না। মানুষের মধ্যে যেমন সৎ অসৎ আছে, তেমনি উকিলদের মধ্যে, প্রশাসনের মধ্যেও সৎ অসৎ আছে। যেমন আমাদের টিনুর বাবা প্রশাসনের লোক, পুলিশের চাকরি করে, ঘন্টা করে, সে আইন নিজের হাতে নিয়ে অনেক বাহাদুরি দেখিয়েছিল, সব ফুস হয়ে গেল, তাই না? এখন বলছো তোমাকে নতুন করে আপিল করতে হবে মিউচুয়াল ডিভোর্সের। মিউচুয়াল ডিভোর্সের আপিল তুমি একা করতে পারবা না, সেখানে সন্দীপের সমর্থন লাগবে। তাহলে সন্দীপকে যে কথাগুলো বলে তুমি ছোট করেছো তোমার দালালকা দিয়ে, সেই কথাগুলো ফেরত নিতে পারবে? পারবে? তোমাকে নোংরা কথা কখন বলেছে সবাই? তুমি যখন সন্দীপের বিরুদ্ধে তোমার দালালকে লাগিয়েছো, তারপর থেকে তোমাকে নোংরা কথা বলা শুরু হয়েছে। শুরু থেকেই তো মানুষ তোমার পাশে ছিল, তোমাকে সাপোর্ট করতে চেয়েছিল, কিন্তু তুমি তোমার স্বরূপ সবাইকে দেখিয়ে দিয়েছো। তোমার এখনো ডিভোর্স হয়নি, তুমি রীতিমতো ফোকলার সঙ্গে সংসার করছো। আইনা হয়তো সন্দীপ এটা প্রমাণ করতে পারবে না যে তোমাদের বিয়ে হয়েছে, কারণ তোমরা রেজিস্ট্রি করতে পারবে না। তবে হ্যাঁ, কোনোভাবে যদি সন্দীপ প্রমাণ করতে পারে যে তুমি ফোকলার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, তাহলে তোমার জেল অবধারিত। আইনের বিষয় তোমার দালাল একা জানে, আর আমরা যে কিছুই জানি না এটা কিন্তু নয়। আইনের অনেক পরিবর্তন এসেছে। আর তোমার দালাল ওকালতি পড়বে বলেছে, এখনো কিন্তু ভর্তি হয়নি। ওকালতি পড়ে তারপরে তোমাকে হেল্প করবে, ওই আনন্দে থাকো। আর সত্যি আজকে একটা স্পষ্ট কথা বলি, এসব না করে তোমার যদি একান্ত ওই সন্দীপের সংসার করার ইচ্ছা না ছিল, তুমি কিন্তু বেরিয়ে এসে ওই জলপাইগুড়ির কাকুর মাধ্যমে কিংবা পরিবারের কারোর মাধ্যমে দুজনে এইসব নোংরা খেলা না শুরু করে তোমরা কিন্তু মিউচুয়াল ডিভোর্স করতেই পারতে। সন্দীপ যে ভিডিওটা করেছিল তোমার কেসা, তুমি বলছো বিক্রি, অনেকে বলে তোমার কেসা বাইরে এনেছিল, আজকে ওই ভিডিওটা যদি সন্দীপ করে না রাখতো, তাহলে হয়তো সন্দীপ আজকে কারোদের ভেতরে থাকতো। তুমি অত সহজে তাকে ছাড়তে না। এখন বুঝে গেছো যে আইন শুধু তোমার পক্ষে নয়, আইন শুধু মেয়েদের পক্ষে নয়, আইন সঠিক সিদ্ধান্ত নেয়, বিচার করে দেখে, সমস্ত কিছু বিচার বিবেচনার পরে তারপরে রায় ঘোষণা হয়। আজকে সন্দীপ এখনো আমাদের সুখবর দেয়নি, এখনো বলেনি, আমাদের শুধু বলেছে যে তোমাদের জন্য একটা সুখবর আছে। তাহলে কি এই খবরই ঠিক যে এই একতরফা ডিভোর্সের মামলার নিষ্পত্তি, সেখানে হয়তো সন্দীপ জিতে গেছে? এখন আরও 2-1টা ডেট পড়বে, কিন্তু তুমি বুঝে গেছো যে এই মামলায় তুমি হারতে চলেছো, যার জন্য আজকে তুমি উকিল চেঞ্জ করেছো এবং তুমি তোমার সিদ্ধান্ত জানিয়ে দিলে। এটা তোমার সিদ্ধান্ত, তোমার এই সিদ্ধান্তকে সন্দীপ স্বীকৃতি দেবে, তবেই মিউচুয়াল ডিভোর্স হবে। মিউচুয়াল ডিভোর্স তোমার একার সিদ্ধান্ত হবে না টিনু। বড্ড দেরি করে ফেলেছো, বড্ড অনেক পিছিয়ে গেছো তুমি। তোমার দালাল দিদিকে দিয়ে তুমি যে সমস্ত কাণ্ড করে রেখেছো, মনে হয় না এত সহজে তুমি মিউচুয়াল ডিভোর্স পাবে। আর তুমি বলেছো আমি তো তার কাছে কিছু দাবি করিনি। কি করে দাবি করবে তুমি? কি করে দাবি করবে? তুমি আগে ডিভোর্স ফাইল করেছো, ডিভোর্সের তারা তোমার, সংসার না করার তারা তোমার। অনেক প্রমাণ আছে, তোমাকে ফিরাতে চেয়েছিল, জলপাইগুড়ির কাকু মধ্যস্থতা করতে তোমাদের বাড়িতে গিয়েছিল, তুমি আসনি, বরঞ্চ তেজ দেখিয়ে তুমি একটা এমন অফার দিয়েছিলে যে তোমার শাশুড়িকে আলাদা রাখতে হবে, তারপরে তুমি সংসার করবে। এই একটা কারণ দেখিয়ে তোমার ইচ্ছা না থাকলেও সন্দীপ তোমাকে ডিভোর্স দিতে পারত, জানো কি? এখন আইন হয়েছে, কোনো বউ, ছেলের বউ যদি তার শ্বশুর শাশুড়িকে দেখতে অরাজি হয়, ছেলে এই কারণ দর্শিয়ে যে আমার মা বাবাকে দেখবে না, আমাকে আমার মা বাবার কাছ থেকে সরিয়ে নেবে, এই কারণ দর্শিয়ে একটা ছেলে তার বউয়ের থেকে নিস্তার পেতে পারে। তোমার কি এই আইনটার কথা জানা আছে?
তোমার ওই দালাল দিদি তোমাকে কি বুদ্ধি দিল, আর তুমি লাফাতে 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 এরকম হিংস্র ভিডিও করতে শুরু করলে, এবং দালালকে দিয়ে সন্দীপের মাকে পরকীয়ায় করালে, সীমার সঙ্গে সন্দীপের সম্পর্ক করিয়ে দিলে, তোমার বাবাকে পাহারাদার, কুত্তা, হনুমান, বান্দর এসব বলা হলো, তোমার মার চরিত্রে দাগ লাগানো হলো, মানে সন্দীপের আর কি, সন্দীপের মায়ের চরিত্রে দাগ লাগানো হলো। এসব তো তুমি সব করিয়েছো। আজকে বলছো তুমি মিউচুয়াল ডিভোর্স করবা। দেখো সন্দীপ যদি রাজি হয় এত সহজে এত আরামে তোমাকে ফোকলার হাতে তুলে দিতে, সেটা সন্দীপের চিন্তা, সেখানে তো আমার কোনো বক্তব্য থাকতে পারে না। কারণ আমরা সন্দীপকে ভালোবাসি এবং সন্দীপকে কতটা সৎ সেটা জেনে বুঝেই সাপোর্ট করেছি। আমি জানি, আমি যাকে অন্তত সাপোর্ট করি অন্ধের মতো না, তার সততা দেখে, তার সব কিছু দেখে বিচার করেই তবেই আমি তাকে সাপোর্ট করি। মন্দিরা ভুল করেছিল, তাকে সাপোর্ট করিনি, সাপোর্ট তুলে নিয়েছিলাম, সোমনাথকে সাপোর্ট করেছিলাম। এখন মন্দিরা যতদিন সোমনাথের সঙ্গে থাকবে ততদিন মন্দিরা সোমনাথ দুজনকেই সাপোর্ট করে যাব। তাই তোমাকে বলি টিনু, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আর সন্দীপকে বলবো, সন্দীপ অতি খাটো হয়ে না, ছাগলে মুড়ে খাবে। তুমি তোমার জায়গায় ঠিক থাকো সন্দীপ, ওপরে ঈশ্বর আছে, অনেক মানুষের আশীর্বাদ আছে, তোমার পাশে সবাই আছে, আইন তোমার পাশে অবশ্যই থাকবে, তুমি যদি অন্যায় না করো। চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি আমার সঙ্গে তোমরা একমত হয়ে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিও, আর যদি কোথাও ভুল থাকে প্রতিদিনের মতো আজকেও বলি ভুলটা শুধরে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আমার ভিউয়ার্সদের জন্য।